আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এটা নিয়ে কাজ করতে গেলে অনেক সময় কিন্তু বেশ অদ্ভুত উত্তর আসে, তাই না? হ্যাঁ, তা তো আসেই। মানে পিৎজাতে আঠা লাগানোর মতো পরামর্শও নাকি পাওয়া গেছে। ঠিক তাই। তো আজকের আলোচনায় আমরা কিছু উৎসের ভিত্তিতে বোঝার চেষ্টা করব কিভাবে এআইকে আরও একটু নির্ভরযোগ্য করা যায়। হুম। আর এর সাথে আমরা আরও ভালো করে কার্যকরভাবে কিভাবে কথা বলতে পারি বা নির্দেশ দিতে পারি। বিষয়টা আসলেই খুব জরুরি, কারণ এআই যতই শক্তিশালী হোক একেবারে নির্ভুল তো নয়, আর ভুলগুলোও বেশ আত্মবিশ্বাসের সাথেই করে ফেলে কখনো সখনো। একদম। তো আজকের এই আলোচনা থেকে আমরা মূলত দুটো প্রধান দিকে ফোকাস করব। আচ্ছা। প্রথমত এআই মডেলগুলো ওদের আরও সঠিক, আরও অ্যাকিউরেট করার জন্য কি কি কৌশল আছে। আর দ্বিতীয়ত এই যে খুব শোনা যাচ্ছে কথাটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআইকে ঠিকঠাক নির্দেশ দেওয়ার পদ্ধতিটা আসলে কি। ঠিক রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, সংক্ষেপে আরএজি। আরএজি এটা কি রকম? সহজ করে বললে এটা এআইকে সাহায্য করে ওর নিজের জ্ঞানের বাইরে যেতে। ওকে কিছু নির্দিষ্ট আর বিশ্বস্ত তথ্যের ভাণ্ডার, ধরুন একটা ডেটাবেস বা কিছু ডকুমেন্ট, সেখান থেকে তথ্য খুঁজে এনে উত্তর তৈরি করতে বলে। ও আচ্ছা, ওর ট্রেনিং ডেটাতে যা নেই সেটাও আনতে পারে। হ্যাঁ, ধরুন একদম সাম্প্রতিক কোনো ঘটনা বা খুব নতুন কোনো টেকনিক্যাল বিষয়, যেটা হয়তো ওর ট্রেনিংয়ের সময় ছিলই না। আর এজি তখন বাইরের এই লেটেস্ট তথ্য ব্যবহার করে উত্তর দিতে পারে। ফাইন টিউনিংয়ের চেয়ে এটা কিছু ক্ষেত্রে দ্রুত আর ফ্লেক্সিবল। ইন্টারেস্টিং। তার এটা এআইকে আপ টু ডেট রাখার একটা উপায়। পুরনো তথ্যের সীমাবদ্ধতা কাটানোর জন্য এটা বেশ কাজের। একদম। কারণ ফাইন টিউনিং তো পুরো মডেলকে আবার অনেকটা নতুন করে শেখানো, সেটা সময় সাপেক্ষ। আর এজি অনেকটা দরকার অনুযায়ী তথ্য এনে জুড়ে দেয়। বুঝলাম। আচ্ছা, এছাড়া আর কি কৌশল আছে? আরেকটা জরুরি বিষয় হলো কাজের জন্য সঠিক মডেলটা বেছে নেওয়া। সব কাজের জন্য তো একই এআই মডেল ভালো হবে না, তাই না? ঠিক। সাধারণ জ্ঞানের জন্য হয়তো একটা বড় জেনারেল মডেল চলল, কিন্তু ধরুন আপনি খুব বিশেষ কোনো বৈজ্ঞানিক গবেষণা বা ধরুন আইনি পরামর্শ চাইছেন, তখন ওই নির্দিষ্ট বিষয়ে বিশেষভাবে ট্রেনিং দেওয়া মডেল অনেক ভালো ফল দেবে। এটা ঠিক। একদম পারপাস বিল্ট মডেল দরকার। আচ্ছা, আরেকটা কৌশলের কথা শুনেছিলাম, চেইন অফ থট বা সিওটি। ওটা কিভাবে কাজ করে? হ্যাঁ, সিওটি এটা বেশ ইন্টারেস্টিং। এটা এআইকে বলে যে তুমি শুধু ফাইনাল উত্তরটা দিও না, আচ্ছা, তুমি কিভাবে উত্তরটায় পৌঁছলে, তোমার চিন্তার ধাপগুলো কি কি ছিল সেটাও দেখাও। ও বিশেষ করে ধরুন কোনো অঙ্ক কষতে দিলে বা লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। আমরা শুধু উত্তরটা পাই না, পুরো প্রসেসটা দেখতে পাই। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে। এআই কিভাবে ভাবছে সেটার একটা ঝলক পাওয়া যায়। দারুণ তো। আর ওই যে টেম্পারেচার সেটিংয়ের কথা বলছিলেন, ওটা কি? হ্যাঁ, টেম্পারেচার। এটা মূলত এআই এর উত্তরে কতটা ক্রিয়েটিভিটি বা ভেরিয়েশন থাকবে সেটা কন্ট্রোল করে। কিভাবে? দেখুন, টেম্পারেচার যদি খুব কম রাখেন, ধরুন শূন্যের কাছাকাছি, তাহলে এআই খুব নির্দিষ্ট ডেফিনিট উত্তর দেবে। বারবার একই প্রশ্ন করলে একই রকম উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি। এটা ফ্যাক্ট বা তথ্যের জন্য ভালো। আচ্ছা। আর যদি টেম্পারেচার বাড়ান, ধরুন 1-এর দিকে বা তারও বেশি, তখন এআই অনেক বেশি সৃজনশীল হয়ে ওঠে। উত্তরগুলো বেশ ভ্যারাইড হয়, নতুন নতুন আইডিয়া আসে, কিন্তু একটু আনপ্রেডিক্টেবলও হতে পারে। তার সৃজনশীল লেখার জন্য টেম্পারেচার বাড়ানো ভালো, আর ফ্যাকচুয়াল তথ্যের জন্য কমানো? একদম তাই। ধরুন গল্প বা কবিতা লেখাতে গেলে একটু বেশি টেম্পারেচার কাজে দেয়। বেশ কাজের তো এই কৌশলগুলো। তাহলে এগুলো গেল এআই এর ভেতরের উন্নতির দিক। এবার একটু বাইরের দিকটা দেখি। আমরা কিভাবে ওর সাথে কথা বলবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই ব্যাপারটা আসলে কি, আর কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখন? প্রম্পট ইঞ্জিনিয়ারিং হল সহজ কথায় এআই মডেলগুলোকে, যেমন ধরুন চ্যাট জিপিটি বা অন্য মডেলদের, ঠিকঠাক প্রশ্ন বা নির্দেশ দেওয়ার কৌশল। আচ্ছা। এটা জরুরি, কারণ আপনি যদি অস্পষ্টভাবে বা ভুলভাবে প্রম্পট দেন, নির্দেশ দেন, তাহলে এআই বেচারা কনফিউজড হয়ে যেতে পারে। আর তার ফলেই অনেক সময় ভুলভাল উত্তর দেয় বা এমন কিছু বলে যার কোনো মানেই হয় না। এটাকে টেকনিক্যালি হ্যালুসিনেশন বলে। ও, এই কারণেই তাহলে অনেক সময় অদ্ভুত উত্তর আসে। অর্থাৎ
আমরা কি চাইছি সেটা এআইকে খুব পরিষ্কার করে বোঝাতে হবে। ঠিক। একটা ভালো প্রম্পটে তাহলে কি কি জিনিস থাকা দরকার? কয়েকটা মূল উপাদান থাকলে ভালো হয়। যেমন প্রথমত প্রসঙ্গ বা কনটেক্সট, মানে আপনি কোন বিষয়ে বা কেন এই প্রশ্নটা করছেন তার একটা ধারণা দেওয়া। আচ্ছা। দ্বিতীয়ত খুব স্পষ্ট নির্দেশনা বা ইনস্ট্রাকশন, মানে এআইকে ঠিক কি করতে হবে, কাজটা কি, পরিষ্কার করে বলা। হ্যাঁ। তৃতীয়ত যদি সম্ভব হয় কিছু উদাহরণ বা এক্সাম্পলস, আপনি ঠিক কেমন ধরনের উত্তর চাইছেন তার দু একটা নমুনা দিলে এআই এর বুঝতে খুব সুবিধে হয়। এটাকে বলে ফিউ শট প্রম্পটিং। ফিউ শট। আচ্ছা। আর চতুর্থত আউটপুট ফরম্যাট, উত্তরটা কিভাবে চান, একটা লিস্ট করে দিতে হবে নাকি প্যারাগ্রাফে নাকি টেবিল বা কোড হিসেবে, সেটাও বলে দিলে ভালো। তার মানে যত নির্দিষ্ট হব তত ভালো। এই উদাহরণ দেওয়ার বিষয়টা বেশ কাজের মনে হচ্ছে। মানে ওকে একটু শিখিয়ে দেওয়া যে আমার এই রকম জিনিস চাই। একদম। আচ্ছা, এই ফিউ শট ছাড়াও তো আরও কিছু কৌশল আছে, তাই না? জিরো শট আর ওই পার্সোনা প্যাটার্ন। হ্যাঁ, জিরো শট মানে হল কোনো উদাহরণ ছাড়াই সরাসরি নির্দেশ দেওয়া। সবচেয়ে সহজ আর কমন এটা। ফিউ শটে কয়েকটা উদাহরণ থাকে। চেন অফ থট বা সিওটিও কিন্তু প্রম্পটিংয়ের একটা কৌশল হিসেবে ব্যবহার করা যায়। মানে এআইকে বলা যে তুমি ধাপে ধাপে ভেবে উত্তরটা দাও। আচ্ছা। একজন অভিজ্ঞ ডাক্তারের মতো করে এই লক্ষণগুলো ব্যাখ্যা করো, বা একজন প্রোগ্রামারের মতো এই কোডটা লেখো। ওহ, এটাও তো দারুণ। মানে উত্তরের টোন, স্টাইল এগুলো ঠিক করে নেওয়া যায়। ঠিক, উত্তরের ফোকাসটা ঠিক দিকে যায়। তাহলে কার্যকর প্রম্পট লেখার জন্য আর কোনো টিপস যদি দেন, মানে কি কি জিনিস মাথায় রাখা ভালো বা কি ভুল এড়িয়ে চলা উচিত? সবচেয়ে জরুরি হল স্পষ্ট আর নির্দিষ্ট হওয়া, মানে অ্যাম্বিগিউটি বা অস্পষ্টতা রাখা চলবে না। কি চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। আপনার লক্ষ্যটা কি আর এই উত্তরটা কাদের জন্য, মানে অডিয়েন্স, সেটাও মাথায় রাখলে ভালো। যদি কাজটা খুব বড় বা জটিল হয় সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া যেতে পারে। ব্রেকডাউন করা। হ্যাঁ, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথমবারেই হয়তো নিখুঁত প্রম্পট লেখা যাবে না। এটা একটা ইটারেটিভ প্রসেস। মানে একটা প্রম্পট দিয়ে দেখুন আউটপুট কেমন এলো। যদি ঠিকঠাক না আসে প্রম্পটটাকে একটু বদলান, পরিমার্জন করুন, আবার চেষ্টা করুন। তার মানে এটা প্র্যাকটিসের ব্যাপার, পরীক্ষা নিরীক্ষা করে শিখতে হবে। একদম, এই পরীক্ষা করা বা টেস্টিংটা খুব জরুরি। তাহলে বোঝাই যাচ্ছে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আসলে একটা দরকারি দক্ষতা হয়ে উঠছে। সন্দেহে যারা নিয়মিত এআই টুল ব্যবহার করেন বা করবেন তাদের জন্য এটা জানাটা একটা বড় অ্যাডভান্টেজ। ভালো ফলাফল পেতে এটা শিখতেই হবে। এটা শেখার জন্য ভালো রিসোর্স কোথায় পাওয়া যেতে পারে, কেউ যদি শিখতে চায়? দেখুন, এখন প্রচুর রিসোর্স আছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোতে, যেমন কোর্সেরা বা গুগলের নিজস্ব লার্নিং পোর্টালে ভালো কোর্স আছে। আচ্ছা। এছাড়া ওপেন এআই, গুগল এআই এদের ব্লগে অনেক তথ্য পাওয়া যায়। টেকনিক্যাল ব্লগস, কমিউনিটি ফোরাম যেমন রেডিট, এগুলো খুব কাজের জায়গা। আর ওই যে পুরনো ডেটার উপর ভিত্তি করে মডেল তৈরি হয়, তার ফলে যে সমস্যাগুলো হয়, যেমন ধরুন গডট 4 নিয়ে পুরনো মডেল ভুল তথ্য দিত, এই সীমাবদ্ধতাগুলো কাটানোর উপায় কি? হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর এখানে কিন্তু ওই আরএজি কৌশলের গুরুত্বটা আবার চলে আসে। ও হ্যাঁ। মডেলের মূল জ্ঞান যদি পুরনো হয়, আরএজি দরকার মতো নতুন আপ টু ডেট তথ্য বাইরে থেকে এনে সেই গ্যাপটা পূরণ করতে পারে। ফলে উত্তরের প্রাসঙ্গিকতা আর নির্ভুলতা দুটোই বাড়ে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এআই টুলগুলো যতই পাওয়ারফুল হোক না কেন, তাদের থেকে সেরাটা বের করে আনার জন্য আমাদের ইনপুট, মানে আমাদের নির্দেশগুলোকেও ততটাই স্মার্ট আর সুনির্দিষ্ট হতে হবে। একদম ঠিক বলেছেন। ভালো ইনপুট ছাড়া ভালো আউটপুট আশা করা যায় না। দিন শেষে আমাদের নির্দেশনার মানটাই কিন্তু ফলাফলের মান ঠিক করে দেবে। এখানেই তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। এআই নিজে তো উন্নত হচ্ছে, হতেই থাকবে, কিন্তু আমাদের মানে মানুষের এই নির্দেশনা দেওয়ার দক্ষতা বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা ভবিষ্যতে আমাদের কাজের জায়গায় বা এমনকি ব্যক্তিগত জীবনে ঠিক কতটা অপরিহার্য হয়ে উঠবে, এটা নিয়ে ভাবা যেতে পারে। আচ্ছা, তাহলে আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করা যাক, কি বলো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আজকে সূত্রগুলো থেকে যা উঠে এলো সেটা কিন্তু সত্যিই ভাবার মতো। একদম, বিশেষ করে ওই যে দিকটা নিয়ে কথা বললাম, যেভাবে আমাদের চেনা ধারণাগুলোকে একটু ধাক্কা দেয়, তাই না? ঠিক তাই।
বেশ আকর্ষণীয় ছিল ব্যাপারটা। আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এই গভীরে ডুব দিলেন, তাদের তো ধন্যবাদ জানাতেই হয়। অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আর যদি এই আলোচনা এই পর্বটা ভালো লেগে থাকে, হ্যাঁ, তাহলে লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন আর কি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তো খুবই ভালো হয়। একদম, ওতে আমরাও নতুন কিছু আনার জন্য আরও উৎসাহ পাই। ঠিক। আর পরের বার কিন্তু আমরা আসছি একদম অন্যরকম একটা বিষয় নিয়ে। ও তাই নাকি? হ্যাঁ, ছোট্ট একটা ইঙ্গিত দেব। হ্যাঁ হ্যাঁ, দাও না, শুনতে ইচ্ছে করছে। এমন কিছু যা আমরা প্রায় রোজই ব্যবহার করি, কিন্তু সেটার পেছনের গল্পটা হয়তো অনেকেই সেভাবে খেয়াল করি না। বাহ, বেশ রহস্যময় লাগছে তো ব্যাপারটা। দারুণ। দেখা যাক। তবে আজকের আলোচনার সূত্র ধরে একটা খটকা কিন্তু মনে থেকেই যাচ্ছে। বলো, কি সেটা? এই যে এত কিছু জানলাম, তথ্যের এত বিশ্লেষণ দেখলাম, এটা জানার পরে আমাদের প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার ধরনে কি আসলেই কোনো বদল আসবে? আমরা কি আদৌ সেটা কাজে লাগাবো? এটা একটা খুব ভালো প্রশ্ন তুলেছ। এটাই হয়তো যারা শুনলেন তাদের জন্য আজকের আলোচনার মূল চ্যালেঞ্জ। ভাবার মতো একটা বিষয় কিন্তু। ঠিক। তাহলে আজকের মতো ওঠা যাক। হ্যাঁ, চলো দেখা হবে পরের পর্বে, এখানেই, এই একই প্ল্যাটফর্মে। সবাই খুব ভালো থাকবেন। আবার কথা হবে, আমাদের সাথেই থাকুন।